তো আজকে একটা জিনিস আমি করাবো, সেটা হচ্ছে ইকোনমিক্সেরই একটা জিনিস করাবো তোমাদেরকে। ঠিক আছে? সেটা হচ্ছে কি জাতীয় আয়। হ্যাঁ, তো অনেক সময় ন্যাশনাল ইনকাম থেকে অনেক প্রশ্ন আসে ঠিকই, কিন্তু কথা হচ্ছে কি লোকে এই ন্যাশনাল ইনকামটার সম্বন্ধে মানে কনসেপ্ট ক্লিয়ার থাকে না বলে অনেকেই ইকোনমিক্সটা অনেকেরই একটু প্রবলেম থাকে। ঠিক আছে? তো তারা বুঝতে পারে না যে এই জায়গাটা কি হবে, কিন্তু এখন যদি ফট করে এখন চলে আসে তখন তো তোমার কাছে বিশেষ করে যারা অনেকগুলো কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছ, স্টেট লেভেলের বা সেন্ট্রাল লেভেলের যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছ, সেন্ট্রাল লেভেলে যে কম্পিটিটিভ এক্সামগুলো দিতে যাচ্ছ বা স্টেট লেভেলের, তো সেখানে একটা ইকোনমিক্সটা একটা ভাইটাল ব্যাপার থাকে। ইকোনমিক্স থেকে কিছু কিছু কোশ্চেন আছে, কিন্তু আমাদের ব্যাপারটা যে কনসেপ্টটা ক্লিয়ার থাকে না বলে আমরা বুঝতে পারি না। ঠিক আছে? তো আজকে আমরা পুরো কনসেপ্টের সাথে চলবো, পুরো কনসেপ্ট, হ্যাঁ, পুরো কনসেপ্টের সাথে চলবো। ঠিক আছে, তাই না? কনসেপ্টের সাথে চলবো পুরো। তো কনসেপ্টের সাথে আমরা পুরো জিনিসটাকে ক্লিয়ার করবো যে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি। তো তোমরা আমার সাথে থাকো, যদি কোনো বুঝতে অসুবিধা থাকে সঙ্গে সঙ্গে আমাকে কোশ্চেন করবে। দেখো, ফার্স্টে ন্যাশনাল ইনকাম। দেখো ন্যাশনাল ইনকামটা কি রয়েছে, এটা কি রয়েছে যে আমাদের একটা জিনিস থাকে জিডিপি। এই ব্যাপারটা একটু বুঝতে হবে, এই জিডিপির সাথে এই ন্যাশনাল ইনকামটা পুরোপুরি রিলেটেড রয়েছে। জিডিপিটা কি রয়েছে, জিডিপি আর ন্যাশনাল ইনকামের মধ্যে খুব একটা কিন্তু ডিফারেন্স কিছু নেই। জিডিপি বলতে কি হয়, যে ধরো একটা ফিনান্সিয়াল ইয়ারটা মানে কি রয়েছে, ধরো 1/4/24 থেকে এটা হচ্ছে তোমার 31/3/25 রয়েছে। এই ফিনান্সিয়াল ইয়ারে একটা বছরে কোনো একটা কোম্পানি বা কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, কোনো একটা কোম্পানি বা কোনো একটা সেবা প্রতিষ্ঠানে যা পণ্য হলো, মানে যা হলো দুটো জিনিস, একটা হলো গুডস অ্যান্ড সার্ভিস। ঠিক আছে? মনে রাখতে হবে এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে গুডস অ্যান্ড সার্ভিসটা যেটা হবে সেটা কিন্তু নিজের কান্ট্রির হওয়া চাই। কি হওয়া চাই? নিজের কান্ট্রির হওয়া চাই। অন্য দেশ থেকে কিন্তু কোনো রকম সার্ভিস, অন্য জিনিস, অন্য দেশ থেকে কোনো রকম কোনো মালপত্র বা পণ্য নিলে কিন্তু হবে না, তাহলে সেটা কিন্তু জিডিপির মধ্যে কাউন্ট হবে না। জিডিপি সবসময় যেটা বলছে, একটা ফিনান্সিয়াল ইয়ারে কোনো একটা বছরে যে একটা দেশ যে গুডস বা সার্ভিসটা প্রোডাকশন করলো সেটা হয়ে গেল কি জিডিপি। বুঝতে পেরেছো? হ্যাঁ, যেমন ধরো অনেক সময় পরীক্ষায় একটা কোশ্চেন আসে, যে এর মধ্যে কোনটা জিডিপির মধ্যে পড়বে না। ঠিক আছে? যেমন ধরো চারটে কোশ্চেন থাকলো। যেমন কথা হচ্ছে কি, একটা কথা হচ্ছে যেমন ধরো চোরাচালানকারীদের অর্থ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ধরো হচ্ছে উপহার বাবদ অর্থ, এটা হয়ে গেল। 3 নম্বর রয়েছে যে ধরো হচ্ছে তোমার উপহার বাবদ অর্থ রয়েছে। তারপর হচ্ছে এখানে যেমন ধরো থাকলো হচ্ছে সুদ গ্রহণ রয়েছে বা সুদ গ্রহণটা ছেড়ে দাও। 3 নম্বর ধরো রয়েছে হচ্ছে কোনো ফাটকা ইনকাম রয়েছে, ফাটকা অর্থ রয়েছে। আর 4 নম্বর হচ্ছে কি রয়েছে, যে বেতন রয়েছে, বা এরকম ছেড়ে দাও, পাহারাদারদের বেতন রয়েছে। 4 নম্বর ধরো এরকম থাকলো, পাহারাদারদের পাহারাদারদের বেতন। তোমাকে বললো এই যে 4টে অপশান আছে, একটা চোরাচালানকারীদের অর্থ, উপহার অর্থ, ফাটকা অর্থ, বা পাহারাদার মানে যারা পাহারা টাহারা দেয় আর কি, নাইট গার্ড যারা রয়েছে তাদেরকে স্যালারি। তোমাদেরকে বললো এই 4টে অপশানের মধ্যে জিডিপির মধ্যে কোনটা পড়বে, তাহলে সেইটা কোনটা পড়বে। তোমাকে তখন চিন্তা করতে হবে, চোরাচালানকারীদের অর্থের মধ্যে কিন্তু কোনো রকম সার্ভিস দেওয়া হচ্ছে না। আমার মনে হলো কাউকে হচ্ছে চিট করা, কাউকে ফ্রড করা, কারোর জায়গা লুট করা, তুমি সেই জায়গা তুমি কি করলে, নিজেরা একটা কোনো প্ল্যান বানিয়ে কারোর ক্ষতি করে তুমি সেই অর্থটাকে গ্যাপ করে নিলে। উপহার বাবদ অর্থ মানে কাউকে তুমি কিছু গিফট দিলে, কোনো কিছু ডোনেট করলে। ফাটকা অর্থটাও সেই রকম। কিন্তু পাহারাদারদের বেতন, পাহারাদাররা অবশ্যই সার্ভিসটা দিচ্ছে বলেই তারা কিন্তু স্যালারিটা পাচ্ছে। তারা যদি গার্ড না দিত তাহলে কিন্তু স্যালারিটা পেত না। তার মানে কি, এখানে কি হচ্ছে, একটা সার্ভিস ইনক্লুডেড হচ্ছে।
একটা সার্ভিস ইনক্লুডেড হচ্ছে, সেই সার্ভিসটাই কিন্তু আমাদের এই জিডিপির মধ্যে তোমার ধরা হচ্ছে। বুঝতে পেরেছো? এটা ক্লিয়ার হচ্ছে সবার কাছে? ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে। কোনো অসুবিধা হচ্ছে না তো কারুর? সুমন মজুমদার রেজ হ্যান্ড করেছো, কিছু বলবে? ক্লিয়ার স্যার। আচ্ছা মৌসুমী দে, ঠিক আছে, থ্যাংক ইউ। সুমন মজুমদার কিছু রেজ হ্যান্ড করেছে? নো স্যার। ওকে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, মোট অন্তর্দেশীয় উৎপাদন থেকে, আচ্ছা এবারে কথা হচ্ছে কি, যে এটা হলো জিডিপি, কিন্তু জিডিপি একটা দুটো টার্ম আছে দেখো, একটা হচ্ছে কি জিডিপি, আর একটা হচ্ছে কি জিএনপি। জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার মানে কি এটা শুধুমাত্র একটা দেশের আমরা ধরবো। জিএনপি, জিএনপি মানে কি রয়েছে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলতে কি, এখানে আমি তোমাকে বললাম যে একটা বছরে যে পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিসটা প্রোডাকশন হবে একটা ফিনান্সিয়াল ইয়ারে, একটা ফিনান্সিয়াল ইয়ারে যে পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিসটা প্রোডাকশন হবে, সেটা হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর একটা কি রয়েছে দেখো, একটা ফিনান্সিয়াল ইয়ারে যে গুডস অ্যান্ড সার্ভিসটা, এটা যেটা বলেছিলাম নিজের কান্ট্রির, কিন্তু জিএনপিটার মধ্যে কি রয়েছে, একটা বছরে যে পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিসটা অন্যান্য কান্ট্রিতে, মানে নিজের কান্ট্রি প্লাস অন্যান্য কান্ট্রি যদি থাকে, তাহলে সেটা হবে জিএনপি। এখন এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি থেকে কি লেস হয়, সেখান থেকে শুধুমাত্র ট্যাক্সটা লেস হয়, ঠিক আছে। দিয়ে কি হয়, নেট ন্যাশনাল প্রোডাক্টটা বেরোয়। জিএনপি মানে কি রয়েছে, একটা দেশের বা বাইরের দেশের যা গুডস অ্যান্ড সার্ভিসটা প্রোডাকশন হলো সেখান থেকে ডেপ্রিসিয়েশন বাদ যায়। ডেপ্রিসিয়েশন মানে কি, যে সম্পত্তির অবমূল্যায়ন, এটা একটা কমার্শিয়াল টার্ম, সেইটা করে কি হয়, এনএনপি বেরোয়, মানে নিট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে শুধু যদি আমাকে জিএনপিটা বলতে হয়, গ্রস ন্যাশনাল প্রোডাক্টটা বলতে হয়, তাহলে কি হবে বাবু, যে একটা বছরে টোটাল গুডস অ্যান্ড সার্ভিসটা নিজের কান্ট্রি প্লাস অন্যান্য কান্ট্রির প্রোডাকশন হলে সেটা কি হয়ে গেল, কি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। বুঝতে পারা গেছে? কারো কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, এখানে দেখো দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট আছে, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে জিডিপি গ্রোথ রেট, এটা দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে নির্দেশ করে। তোমার দেশটা বাড়ছে না কমছে, তুমি সেই দেশের প্রোডাকশনটা দেখলেই বুঝতে পারবে, তাহলেই তুমি বুঝতে পারবে তোমার দেশের কিরকম, তোমার ইকোনমিক পজিশনটা কিরকম রয়েছে, তোমার দেশের কি ইকোনমি ডেভেলপ করছে না একই জায়গায় রয়েছে, সেটা তুমি জিডিপি বৃদ্ধির হারটা দেখলে বুঝতে পারবে। মাথা পিছু জিডিপি মানে কি রয়েছে, টোটাল প্রোডাকশন। মাথা পিছু জিডিপিটা কিরকম বেরোয়, টোটাল প্রোডাকশন। টোটাল প্রোডাকশন একটা কান্ট্রি একটা বছরে ফিনান্সিয়াল ইয়ার টোটাল প্রোডাকশন বাই টোটাল পপুলেশন করলে কি হবে, এক একটা পপুলেশন, এক একটা জনগণ পিছু কত প্রোডাকশন হচ্ছে সেটা বেরোবে। তো সেইটাকে কি বলা হয়, পার ক্যাপিটা ইনকাম। কি বলা হয়, পার ক্যাপিটা ইনকাম। শোনো, কোনো একটা দেশের জীবনযাত্রার মান কিসের উপর ডিপেন্ড করে, পার ক্যাপিটা ইনকামের উপর। কারণ পার ক্যাপিটা ইনকাম যত বেশি হবে, তত কি হবে, সেই লোকগুলোর হাতে পয়সা থাকবে, তারা আরো ভালো লাক্সারিটাকে মেনটেন করতে পারবে। পরীক্ষার সময় কোশ্চেন আসে যে জীবনযাত্রার মানটা কিসের উপর ডিপেন্ড করে, পার ক্যাপিটা ইনকাম, ঠিক আছে। টোটাল রয়েছে টোটাল পপুলেশন ডিভাইডেড বাই হচ্ছে টোটাল হচ্ছে পপুলেশন, সরি টোটাল প্রোডাকশন বাই টোটাল হচ্ছে পপুলেশন। বুঝতে পারা গেছে? ক্লিয়ার হচ্ছে সবার কাছে? ক্লিয়ার হয়েছে তো? এই কনসেপ্টটা ক্লিয়ার হলো, ফার্স্ট দিনের কনসেপ্টটা, ফার্স্ট কনসেপ্টটা। ইউ রিপ্লাই করো প্লিজ। ঠিক আছে, ওকে। নেক্সট 2 নম্বর দেখো, বলছে যে ইনপুটগুলো বা কাঁচামালগুলোকে তাকে উৎপাদনের উপাদান বলা হয়। এখন আমি কি বললাম, প্রোডাকশন, জিডিপি মানে কি রয়েছে, প্রোডাকশন। এবারে তুমি বলবে স্যার এই প্রোডাকশনের মেটেরিয়ালগুলো কি রয়েছে, কি কি জিনিস লাগে প্রোডাকশন করতে গেলে। প্রোডাকশন জিনিস করতে গেলে প্রথম কথা কি লাগে, ল্যান্ড লাগে, লেবার লাগে, ক্যাপিটাল লাগে, ঠিক আছে। ল্যান্ড লাগে, লেবার লাগে, ক্যাপিটাল।
এখন কথা হচ্ছে কি, যে কোনো একটা ল্যান্ডটা কিরকম রয়েছে, ল্যান্ডটা মানে কি রয়েছে, যেটা আমি আমার কোনো ল্যান্ড রয়েছে, সেই ল্যান্ডটাকে আমি ভাড়ায় দিচ্ছি, ঠিক আছে। সেখান থেকে আমরা হলো লেবার রয়েছে, শুধুমাত্র ল্যান্ডটাকে দিয়ে দিলেই কি হবে না, তার জন্য তো মানুষ কাজ করবে, তাহলে কাজ করবার জন্য তাকে কি দিতে হবে, ওয়েজেস দিতে হবে। দুটো জিনিস আছে মনে রাখবে, একটা হচ্ছে কি ওয়েজেস, আর একটা হচ্ছে স্যালারি। এই ওয়েজেস কারা পায়, ওয়েজেসরা হচ্ছে লেবাররা পায়, আর স্যালারি কারা পায়, স্যালারি হচ্ছে এমপ্লয়িরা পায়। লেবাররা কোথায় কাজ করে, কোনো ফ্যাক্টরিতে কাজ করে, এমপ্লয়িরা কোথায় কাজ করে, কোনো একটা অফিসে কাজ করে। যেমন আমি যে কাজটা করি, আমি কিন্তু স্যালারি পাই, আমি কিন্তু ওয়েজেস পাই না। কেন? কারণ কথা হচ্ছে আমি কোনো ম্যানুয়াল ওয়ার্ক করি না। ম্যানুয়াল ওয়ার্কটা তারা করে যারা লেবার শ্রেণীর লোকরা রয়েছে। আজকে তো ম্যানুয়াল একটা লেবারকে বললো তুমি এখান থেকে মালটাকে ওইখানে বয়ে নিয়ে যাও, মাথা তুলে বয়ে নিয়ে যাও, তো সেইটাকে হচ্ছে লেবারদের কাজ, সেটা কোনো এমপ্লয়ীদের কাজ নেই। এমপ্লয়িরা কমার্শিয়াল কাজ করে, যেমন আমরা যেমন থাকি আমরা কমার্শিয়াল কাজ করি। তারপর হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটালটা কি রয়েছে, যে প্রথম কথা তোমার ক্যাপিটালটা মানে কি মূলধন, কোনো একটা বিজনেসকে চালু করতে গেলে যেটা লাগবে, ঠিক আছে। আর মূলধন থেকে যে অর্জিত আয়, তার মানে কি রয়েছে, যে তুমি একটা কোনো ক্যাপিটাল ইনভেস্ট করলে, কোনো একটা বিজনেসে ক্যাপিটাল ইনভেস্ট করলে, 1,00,000 টাকা ক্যাপিটাল ইনভেস্ট করলে, যদি শেয়ারে বিজনেস হয়, তুমি যত টাকা ক্যাপিটাল ইনভেস্ট করেছো তত পার্সেন্টে তুমি মালিক। তো সেই অনুযায়ী তুমি কি পাবে, ডিভিডেন্ড পাবে, ঠিক আছে। কি পাবে, ডিভিডেন্ড পাবে। ডিভিডেন্ড মানে কি, লভ্যাংশ পাবে। ওকে। আচ্ছা, এবারে কি হচ্ছে, যে এন্টারপ্রেনারটা কি, এন্টারপ্রেনারটা হচ্ছে কি, আমার বিজনেস, আমি উদ্যোগটা নিচ্ছি যে আমি একটা বিজনেস করবো, তা আমি হচ্ছে এন্টারপ্রেনার। আমি মনে হলো যে এখানটা খুব ভালো লোকেশন রয়েছে, এখানে মুদিখানার দোকান করলে খুব ভালো হয়, তাহলে এন্টারপ্রেনারটা কি, এন্টারপ্রেনারটা হচ্ছে আমি, ঠিক আছে। তো এটার জন্য আমার কি লাগবে, ল্যান্ড লাগবে, তারপরে হচ্ছে ওয়েজেস দিতে হবে, তারপরে সব থেকে বড় কথা হচ্ছে কি, ল্যান্ডটা শুধু লাগলে হবে না, বিজনেসটা যে করবো তার জন্য একটা ক্যাপিটাল চাই, এটা ব্যাপার আছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে কি, যে এই জাতীয় আয়ের একটা ইতিহাস হয়েছে। দেখো, প্রথম কথা, এই ব্রিটিশ আমলেই কিন্তু আহ, বিভিন্ন রকম আমাদের এই ছিল, যেমন ধরো দাদাভাই নৌরোজির নাম শুনেছো, দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, ঠিক আছে, দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। প্লাস হচ্ছে কি, দাদাভাই নৌরোজির একটা যেটা রয়েছে ড্রেন থিওরি যেটা রয়েছে, তারপর ওর আর একটা বই রয়েছে, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ঠিক আছে। তো সেইটা দাদাভাই নৌরোজি রয়েছে, হ্যাঁ, তারপর VK রাও রয়েছে, এরকম আরো অনেক রয়েছে। তার মধ্যে প্রথম যেটা জাতীয় আয়টা পরিমাপ করার প্রথম প্রচেষ্টা কবে হয়েছিল, 1868 সালে, 1868। 1868 হচ্ছে প্রথম জাতীয় আয় পরিমাপ করবার চেষ্টা করেছিল, সেটা কে করা হয়েছিল, দাদাভাই নৌরোজি। তো কথা হচ্ছে কি, যে যখন জাতীয় আয়টা পরিমাপ করা হয়েছিল, আচ্ছা, এরা জাতীয় আয়টা দাদাভাই নৌরোজি জাস্ট এরকম ভাবে করেছিল, মানে করতে হয় মোটামুটি একটা রাফ ক্যালকুলেশন করে সেটা, কিন্তু কোনো একটা সাইন্টিফিক মেথডে না। সাইন্টিফিক মেথডে যখন হয় তখন কিন্তু একটু অন্যান্য হয়। দেখো, প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিটা কে করেছিল, ডাক্তার VK আর ডাক্তার RD রাও। এটা খুব ইম্পর্টেন্ট বৈজ্ঞানিক পদ্ধতিটা। তাহলে প্রথম হচ্ছে জাতীয় আয়টা কবে হয়েছিল, 1868-এ। 1868-এ কি হচ্ছে, দাদাভাই নৌরোজি। তারপর 1931, 1932, ঠিক আছে। এই সময়টা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, 1931, 32 মানে কোন সময়টার কথা বোঝাচ্ছি, কেউ বলতে পারবে 31, 32 মানে কোন সময়টার কথা বোঝাচ্ছি, বলো তো কোন সময়টার কথা বোঝাচ্ছি। হুম, ঠিক। দ্বিতীয় গোল টেবিল বৈঠক, তার মধ্যে হচ্ছে কি, কোন গোল টেবিল বৈঠকে গান্ধীজি পার্টিসিপেট করেছিল, দ্বিতীয়টাতে পার্টিসিপেট করেছিল। থার্ড যেটা গোল টেবিল বৈঠকটা রয়েছে সেটাতে করেনি। কিন্তু যেটা BR আম্বেদকর, সেকেন্ড, সরি, সেকেন্ড। এবার হ্যাঁ, আর BR আম্বেদকর হচ্ছে তিনটে দিয়েছিল। তাহলে 1931-32-এর কথা বলছি, মানে সেই সময় কিন্তু রাউন্ড টেবিল কনফারেন্সটা আমাদের হয়েছিল। আচ্ছা, তাহলে কি হলো, এই 1931-32-এ তখন কি হয়েছে, ডাক্তার VK আর একটা হচ্ছে ডাক্তার RD রাও, তারা কিন্তু করেছিল। তখন কি হয়েছিল, এই তিনটে জিনিসটা হয়েছিল। দেখো, একটা প্রাথমিক ক্ষেত্র, একটা মাধ্যমিক ক্ষেত্র। প্রাথমিক ক্ষেত্র হচ্ছে কৃষি রয়েছে, বন রয়েছে, মাছ ধরা রয়েছে, শিকার রয়েছে, এগুলো রয়েছে, ঠিক আছে। এবার আমাকে একটা কথা বলো, এই যে এগ্রিকালচার আমি কথাটা বললাম, এটা কোন লিস্টের মধ্যে রয়েছে, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট, না কনকারেন্ট লিস্ট?
চেষ্টা করো একটু সবাই। একদম ঠিক, এগ্রিকালচারটা স্টেট লিস্টের মধ্যে পড়ছে। হুম। আচ্ছা, এই যে এটা রয়েছে ফরেস্টরা, ফরেস্টটা কিসের কোন লিস্টের মধ্যে পড়ছে? সেন্ট্রাল, স্টেট না কনকারেন্ট? ফরেস্টটা হচ্ছে কনকারেন্ট লিস্ট, এডুকেশন তারপরেই হচ্ছে ফরেস্ট। ঠিক আছে, এডুকেশনটাও তো রয়েছে, নেক্সট হচ্ছে ফরেস্ট। বুঝতে পেরেছো? হুম, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, এটা যেটা রয়েছে সেন্ট্রাল মানে কনকারেন্ট লিস্টের মধ্যে এটা পড়ছে। তো যাই হোক, আচ্ছা আর একটা কথা আমাকে বলো, যে এই যে কৃষির যে উন্নতি করতে হবে বা কতগুলো তার জন্য যে ট্যাম্পস গুলো রয়েছে, এটা কোন 5 ইয়ার প্ল্যানে প্রথম হচ্ছে এটাকে চিন্তা করা হয়েছিল? কোন 5 ইয়ার প্ল্যানে চিন্তা করা হয়েছিল? ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা কোন মডেল? হ্যারল্ড ওয়ান মডেল। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাকে একটা কথা বলো, এই যে ভাকরা নাঙ্গাল রয়েছে, হীরাকুদ বাঁধ রয়েছে, এইগুলোকে হচ্ছে কোন প্ল্যানে চিন্তা করা হয়েছিল? এটাও কিন্তু ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানেই এটা চিন্তা করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। মাধ্যমিক ক্ষেত্রে রয়েছে শিল্প, নির্মাণ, পরিবহন, পাবলিক সার্ভিস, এগুলো রয়েছে। আচ্ছা বলো তো, ইন্ডাস্ট্রিটা ইন্ডাস্ট্রিটা কোন 5 ইয়ার প্ল্যানে করা হয়েছিল, চিন্তা ভাবনা করা হয়েছিল? সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা কোন তত্ত্ব ছিল? ঠিক, পিসি মহলানবিশ তত্ত্ব। কি, আচ্ছা সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে যে তিনটে শিল্পাঞ্চল গড়ে উঠেছিল সেগুলো কি কি? গুড। দুর্গাপুর রয়েছে, ভিলাই রয়েছে, রাউরকেল্লা রয়েছে। আচ্ছা বলো, দুর্গাপুরটা কার সহযোগিতা গড়ে উঠেছিল? বলো, ভিলাইটা কার সহযোগিতা গড়ে উঠেছিল? রাশিয়া। রাউরকেল্লাটা? জার্মানি, তাই তো? ঠিক আছে, এই তিনটে হলো ব্যাপার, এইগুলোকে আমার একটু জানা ছিল, দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা, তিনটে ছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাধ্যমিক ক্ষেত্রটা হচ্ছে কি, হচ্ছে শিল্প, নির্মাণ, পরিবহন, পাবলিক সার্ভিস, ব্যবসা, এগুলো রয়েছে। তো এখানে পিসিআই হিসাবে 62 টাকা গণনা করা যায়। পিসিআই মানে কি হচ্ছে, যে পার ক্যাপিটা ইনকাম, তখন পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 62 টাকা হিসেবে গণনা করা। তোমাদের কিছুক্ষণ আগেই বলে দিলাম যে পার ক্যাপিটা ইনকামের ব্যাপারটা কি, ঠিক আছে। তো ভারত সরকার কর্তৃক জাতীয় আয় কমিটির প্রধান হিসেবে পিসি মহলানবিশ করেছিলেন, যার সদস্য ছিল ডিআর গ্যাডগিল আর ভিকে রাও, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো এখানে তোমার কি রয়েছে, যে শিল্প নির্মাণ রয়েছে, তাহলে পিসি মহলানবিশ রয়েছে, যার সদস্য ছিল হচ্ছে গ্যাডগিল, আর একটা হচ্ছে ভিকে রাও। বলো এবার, এই যে গ্যাডগিল চুক্তিটা রয়েছে, এটা কোন 5 ইয়ার প্ল্যানে? গ্যাডগিল তত্ত্বটা কোন 5 ইয়ার প্ল্যানে? থার্ডে কি ছিল? ইয়াস, জোহান স্যান্ডি অ্যান্ড সুকুমার চক্রবর্তী। এটা ছিল কোনটা বলো? থার্ডে ছিল ওটা, হ্যাঁ। এবার তাহলে গ্যাডগিল তত্ত্বটা কোথায় ছিল? ইয়াস, ফোর্থ 5 ইয়ার প্ল্যানে। ফোর্থ 5 ইয়ার প্ল্যানে হচ্ছে কি, এটা ছিল গ্যাডগিল তত্ত্বটা। আচ্ছা, ঠিক আছে। তো এবার কি রয়েছে, আর একটা জিনিস জেনে রাখতে হবে, ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন পরিচালিত জাতীয়। শোনো, মনে রাখবে যে দুটো ব্যাপার রয়েছে। প্রথম কথা, এইটা যেটা রয়েছে,
যে আমাদের এই যে জাতীয় আয়টা হচ্ছে মানে করে হচ্ছে কি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, কিন্তু তার জন্য একটা ডেটা তো কালেক্ট করতে হবে। প্রথম কথা, জাতীয় আয়টা পরিমাপ করে না হয় বুঝতে পারলাম সিএসও মানে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, কিন্তু সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস যে জাতীয় আয়টা পরিমাপ করবে তার জন্য কিছু ডেটা চাই, যে ডেটা না হলে ও জাতীয় আয়টা পরিমাপ করতে পারে। মানে এবছর কত প্রোডাকশন হয়েছে, টোটাল কত সার্ভিস আমাদের ইনক্লুডেড হয়েছে, টোটাল কত ঋণ আমাদের এসছে, সেগুলোর জন্য একটা ডেটা চাই। সেই ডেটাটা কে করে? সেই ডেটাটা হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। কিছুদিন আগে পরীক্ষায় একটা কোশ্চেন আসতো, যে প্রথম কথা যে আমাদের এই প্ল্যানিং কমিশনটা কি, এটা একটা কোশ্চেন আসতো। সেকেন্ড কোশ্চেন আসছে, এটা আমি অনেকবার পরীক্ষায় দেখেছি, যে এই প্ল্যানিং কমিশনের যে ব্যাপারটা, এখন তো প্ল্যানিং কমিশনটা চেঞ্জ হয়ে গিয়ে নীতি আয়োগ হয়েছে, এই প্ল্যানিং কমিশনের যে কার্যকারিতাটাকে বা প্ল্যানিং কমিশনের এটাকে কে ভেরিফাই করতো বা কে এটাকে অ্যাপ্রুভ করতো, সেটা কে করতো? এনডিএ, ন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি। পরীক্ষা আমি অনেকবার এই কোশ্চেনটা এসছে, প্লাস এই কোশ্চেনটা অনেকবারও এসছে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যানকে, এটা তো প্রধানমন্ত্রী হবে, কিন্তু প্ল্যানিং কমিশন রিপোর্টটাকে কে ভেরিফাই করতো? ন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি, এনডিএ। ঠিক আছে, এটা এর আগে অনেকবার এসেছে। ঠিক সেই রকম ভাবে আমাদের জাতীয় আয়টা করে হচ্ছে সিএসও, কিন্তু ওর জন্য যে ডেটাটা, সেই ডেটাটাকে কে করে? এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। বুঝতে পারা গেছে? সবার কাছে ক্লিয়ার হয়েছে? এবারে দেখো, এখন জাতীয় আয় গণনা, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, দেখো এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। দেখো ভালো করে বলেছে, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবে অধীনে আছে। তো 2019 সালে এনএসএসও এবং সিএসওর একাকীকরণের মাধ্যমে তৈরি হয়েছে। তো এখন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনটা দেখো, এটি একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যে 2005 সালে রঙ্গরাজন কমিটির সুপারিশে গঠিত হয়েছিল। ঠিক আছে, এই রঙ্গরাজন মানে বুঝতে পেরেছো কে রঙ্গরাজন? পুরো নামটা কি জানো রঙ্গরাজনের? রঙ্গরাজনের পুরো নামটা জানো? কেউ জানো না? বলতে পারবে গাইস? আচ্ছা, এটার পুরো নাম হচ্ছে কি? রঘুরাম রঙ্গরাজন। রঘুরাম রঙ্গরাজন। কে ছিল রঘুরাম রঙ্গরাজন? ইয়েস, ঠিক, আরবিআই গভর্নর ছিল। রঘুরাম রঙ্গরাজন। ঠিক আছে, এনার পরেই হচ্ছে উর্জিত প্যাটেল এলো। তো এটা একটা স্বায়ত্তশাসিত সংস্থা। দেখো তাহলে 2005 সালে রঙ্গরাজন কমিটির সুপারিশে গঠিত হয়েছিল। ঠিক আছে, তো ভারতের প্রধান পরিসংখ্যান সচিব ও এটা কি রয়েছে এমওএসপিআই এই কমিশনের গঠন। এর উদ্দেশ্য ছিল তথ্য সংগ্রহ, মানে এটা ন্যাশনাল, সোজা কথা এনএসসিটা কিরম ভাবে করে উঠেছে সোজা মনে রাখবে, যে দুটো ব্যাপার, একটা কি রয়েছে যে এনএসএসও প্লাস হচ্ছে সিএসও, এই দুটোকে অ্যাডজাস্টেড করে কি হয়েছে, একটা নতুন সংস্থা হয়েছে, সেটা হচ্ছে এনএসসি। ঠিক আছে, বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন। তো এই যে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন, তো এখন এই যে এনএসও তোমাদেরকে বললাম, যে এনএসও যেটা রয়েছে, এই এনএসওটা আবার তিনটে ভাবে অর্থনীতিকে ভাগ করেছে: প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র, পরিষেবা ক্ষেত্র। খুব ইম্পর্টেন্ট, প্রাথমিক ক্ষেত্রে কোনগুলো রয়েছে, মাধ্যমিক ক্ষেত্রে কোনগুলো রয়েছে, পরিষেবা ক্ষেত্রে কোনগুলো রয়েছে, সেটা দেখো নেক্সট এতে আছে। প্রাথমিক ক্ষেত্রে কি কি আছে? কৃষি আছে, বন আছে, মাছ ধরা আছে, পশুপালন। তার মানে এটাকে করা হয়, এগ্রিকালচার রয়েছে, তারপর হচ্ছে হাজবেন্ডারি রয়েছে, তারপর ফরেস্ট্রি রয়েছে, তারপর ফিশারি রয়েছে। এই হচ্ছে চারটে জিনিস। ঠিক আছে, এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফরেস্ট্রি, ফিশারিজ, আর একটা হচ্ছে অ্যানিমাল হাজবেন্ডারি। এবার হচ্ছে শিল্পক্ষেত্রের মধ্যে কি আছে? শিল্প, খনন, উৎপাদন, বিদ্যুৎ, গ্যাস, জলবায়ু, এগুলো হয়েছে। আর তৃতীয় পরিষেবার মধ্যে কি রয়েছে? তৃতীয় পরিষেবার মধ্যে সার্ভিস সেক্টরটা ইনক্লুডেড রয়েছে। তৃতীয় পরিষেবার মধ্যে কি রয়েছে? সার্ভিস সেক্টরটা।
যেমন ধরো বাণিজ্য, হোটেল, পরিবহন, এগুলো আর্থিক, রিয়েল এস্টেট, পেশাদারি সংস্থা, এগুলো হচ্ছে প্রতিরক্ষা, মানে যত সার্ভিসেস এটা আছে সেটা পুরো ইনক্লুডেড রয়েছে। এটা কার মতে রয়েছে? ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের মতে এটা হয়েছে। আচ্ছা, এবার আমাকে একটু কোশ্চেন বলো। প্রথম হচ্ছে আমাদের জাতীয় আয়টা কবে পরিমাপ করা হয়েছে বলো, এক্ষুনি পড়ালাম। গুড। 1868 সালে। কে করেছে বলো? দাদা ভাই নৌরোজি, ঠিক। বৈজ্ঞানিকভাবে কে জাতীয় আয় পরিমাপ করেছিল? 1931 থেকে হচ্ছে 32, ডাক্তার হচ্ছে VK আরডি রাও। এটা হচ্ছে 1931 থেকে 32, ঠিক আছে। আচ্ছা, এই যে তুমি যেটা আমি পড়ালাম যে প্রাথমিক ক্ষেত্র, মানে প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র, আর একটা হচ্ছে তৃতীয় ক্ষেত্র, এটা কার মতে? এটা কার মতে বলো? এটা হচ্ছে এনএসওর মতে, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, ঠিক আছে, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এর মতে। নেক্সট। আচ্ছা, দেখো এখানে কিছু ডেটা দিয়েছে, ঠিক আছে। যেমন প্রথম কথা হচ্ছে কি টেরিটারি সেক্টর, এটা কত ছিল? 1950 থেকে 51 এই সময়টা। কারণ অ্যাকচুয়ালি 51 থেকেই তো আমাদের প্ল্যানিং এটা হয়েছে, তোমার 5 ইয়ার প্ল্যানটা ছিল। তো সেখানে আমাদের প্রাইমারি সেক্টরটাই ছিল কত? 55%। সেকেন্ডারি সেক্টরটায় কত ছিল? 15%। আর এটা টার্সিয়ারি সেক্টরটা, মানে তিনটে সেক্টর, 3 নম্বর সেক্টরে কত ছিল? 30%। 2020 থেকে 21 দেখো, প্রাইমারি সেক্টরটায় কত ছিল? 55%। প্রাইমারি সেক্টরটা অনেকটা কমে যায় 2020 থেকে 21-এ 20%। সেকেন্ডারি সেক্টরটা 25.9%। দেখো থার্ড সেক্টরটা কত বেড়ে গেছে? 53.9%। 2021 থেকে 22-এ চিন্তা করো, প্রাইমারি সেক্টরটা কত হয়ে গেছে? 18.8%। এটা কত? 28.2%। এটা কত হয়েছে? 53%। তার মানে দেখো, এখন যদি কোশ্চেন আসে 2021 থেকে 22-এ কোন সেক্টরটা সব থেকে বেশি ইনপুটটা রয়েছে, তাহলে সেটা কি কোশ্চেন হবে? টেরিটারি সেক্টর, ঠিক আছে, টেরিটিয়ারি সেক্টর বা পরিষেবা ক্ষেত্র। এইটা একটা জায়গায় আমি কোশ্চেনটা পেয়েছি যে এখন সব থেকে বেশি যে জাতীয় আয়টা সেটা হচ্ছে কোন জায়গা থেকে আসে। সেখানে কি 3টে কোশ্চেন ছিল, একটা প্রাইমারি সেক্টর ছিল, 2 নম্বর সেকেন্ডারি সেক্টর ছিল, আর 3 নম্বর হচ্ছে টেরিটারি সেক্টর। তো সেখানে কি অ্যান্সার হবে? টেরিটারি সেক্টর বা পরিষেবা থেকে, ঠিক আছে। বুঝতে পারা গেছে সবার কাছে? আচ্ছা, আমাকে একটা কথা বলো, জিডিপি জিডিপি আর জিএনপি এর মধ্যে পার্থক্যটা কি আছে? জিডিপি আর জিএনপির মধ্যে পার্থক্য কি আছে বলো? জিডিপি আর জিএনপির মধ্যে পার্থক্য কি? হুম 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 জিএনপিটাকে বলা হয়, ঠিক। ঠিক আছে, ওকে। চলো নেক্সট। আচ্ছা, এবারে দেখো একটা কথা হচ্ছে কি, যে মার্কেট প্রাইস আর একটা হচ্ছে ফ্যাক্টর কস্ট, ঠিক আছে। তো এটা মার্কেট প্রাইসটা কি? যে এটা হচ্ছে সেই মূল্য বা ভোক্তা বিক্রেতাদের কাছ থেকে কেনা পণ্যটির জন্য প্রদান করা হয়, সেটি সেই মূল্য বা পরোক্ষ কর বা ভর্তুকি কার্যকর বলে অর্থনীতিতে বিক্রি করা হয়। তাহলে মার্কেট প্রাইসটা বা কি এমপিটা কি রয়েছে? যে এটা হচ্ছে কি সেই মূল্য, যেটা হচ্ছে কি, যে যখন একটা মানে বিক্রেতাদের কাছ থেকে কেনার সময়, হ্যাঁ, পণ্যটির জন্য প্রদান করা হয়। মার্কেট প্রাইস মানে হচ্ছে সেটা, ঠিক আছে। দেখবে একটা থাকে হচ্ছে এমআরপি,
এমআরপি। ঠিক আছে, তো এমআরপিটা মানে কি হয়, যে ওইটার উপরই কিন্তু ডিসকাউন্টটা দেওয়া হয়। আমরা যখন বইটা কিনি, বইটা যখন কিনি, একটা কথা হচ্ছে কি, একটা তো প্রথম থাকে সিপি থাকে, তারপরে থাকে প্রফিট থাকে, এই দুটোকে মিলে কিন্তু একটা এসপি। এই এসপির সাথে আরো কিছু অ্যাড করে কিন্তু এমআরপিটা ঠিক করা হয়। কারণ যদি এমআরপি থেকে কোনো রকম ডিসকাউন্টটা দেয়, সেটা যেন এসপির কম না হয়। এসপির কম না, এসপির যদি কম হয়ে যায় তাহলে কিন্তু তোমার লস হয়ে যাবে। এবার তোমার যদি এইখান থেকে এসপিটা থেকে তুমি ডিসকাউন্টটা দাও, তাহলে তোমার আর কি থাকবে? এসপি থেকে ডিসকাউন্ট দেওয়া মানে তো তোমার লস। এমআরপিটা যেটা থাকে, সেই এমআরপিটার উপর ডিসকাউন্টটা দেওয়া হয়, যাতে করে সেটা এসপি থেকে মেকআপটা হয়। বুঝতে পেরেছো? ঠিক আছে। আর ফ্যাক্টর কস্ট বলতে কি রয়েছে, পণ্য পরিবহন উৎপাদন করার সময় যেটা একটা ফার্ম দ্বারা ব্যয় করা, তাহলে ফ্যাক্টর কস্ট, ফ্যাক্টর মানে কি রয়েছে, ফ্যাক্টর কস্ট মানে সবসময় মনে রাখতে হবে, ফ্যাক্টর কস্ট মানে হচ্ছে কি প্রোডাকশন রিলেটেড। ফ্যাক্টর কস্ট মানে হচ্ছে প্রোডাকশন রিলেটেড, যেখানে প্রোডাকশন হয়। প্রোডাকশনটা কোথায় হয়? ফ্যাক্টরিতে হয়। তার মানে প্রোডাকশনের সময় যে কস্টিংটা নির্ধারণ করা হয়, সেটা হয়ে গেল কি ফ্যাক্টর কস্ট। আর মার্কেট প্রাইসটা কি রয়েছে, যখন সেই প্রোডাক্টটা মার্কেটে এলো, তখন হচ্ছে যে প্রাইসটাকে ওখানে ঠিক করা হলো, সেটা হচ্ছে কি মার্কেট প্রাইস। ঠিক আছে, দেখো এখান থেকে ফ্যাক্টর খরচ বলতে তাহলে কি হয়েছে, ফ্যাক্টর কস্ট বলতে কি রয়েছে, এই ইকুয়েশনটা একটু জেনে রাখতে হবে। মার্কেট প্রাইস রয়েছে প্লাস হচ্ছে তোমার ট্যাক্স, এই দুটো মার্কেট প্রাইস মাইনাস হচ্ছে ট্যাক্স। মার্কেট প্রাইসটা রয়েছে, কেন মার্কেট প্রাইসের মধ্যে ট্যাক্সটা বাদ গেল, কারণ যখন ওই মার্কেট প্রাইসটা ঠিক করা হয়, ওর মধ্যেই কিন্তু ট্যাক্সটা ইনক্লুডেড থাকে। একটা যদি তোমার একটা পেস্টের দাম 35 টাকা হয়, ওই বলে যায় ইনক্লুসিভ অল ট্যাক্সেস, তার মানে কিন্তু এই যে 35 টাকার মধ্যে কিন্তু তোমার ট্যাক্সটাকে ঠিক করা থাকলো। তাহলে ওই যে 35 টাকাটা রয়েছে, সেখান থেকে যদি আমরা ট্যাক্সটাকে বাদ দিয়ে দিই, তাহলেই আমরা বুঝতে পারবো যে মোটামুটি ফ্যাক্টরি খরচটা কত হয়েছে। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা একটু মাথায় রাখতে হবে। ফ্যাক্টর খরচ কি রয়েছে, মার্কেট প্রাইস মাইনাস হচ্ছে নেট পরোক্ষ কর। আর যদি বলা হয় নেট পরোক্ষ কর, নেট পরোক্ষ করটা কি হচ্ছে, পরোক্ষ কর মানে কি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। পরোক্ষ কর মানে ইংলিশে যেটাকে বলা হয়ে থাকে ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, এখানে তিনটে ইকুয়েশন রয়েছে, এই একটা ইকুয়েশন রয়েছে, এই একটা ইকুয়েশন রয়েছে, আর একটা হচ্ছে এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনটা কি রয়েছে, যে পরোক্ষ করটা, পরোক্ষ করটা কি হবে, যে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস হচ্ছে সাবসিডি। আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কিছু হচ্ছে সাবসিডিও ঢুকে থাকে, যেটা গভর্নমেন্ট যেটা দিচ্ছে সেই সাবসিডিটা, সেইখান থেকে যদি এটা কাটে, কারণ ইনডাইরেক্ট ট্যাক্স তো অনেকগুলোই রয়েছে, ইনডাইরেক্ট ট্যাক্স অনেকগুলোই রয়েছে। ধরো একটা কথা হচ্ছে কি, ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আমি কি বললাম, যে ধরো কাস্টম ডিউটি, কথার কথা বলছি, একটা ট্যাক্স বলছি কাস্টম ডিউটি। কাস্টম ডিউটি মানে কি, একটা কান্ট্রি থেকে আর একটা কান্ট্রিতে যখন পণ্য আদান প্রদান হয়, তখন যে ডিউটিটা হয় সেটা হচ্ছে কাস্টম ডিউটি। এবারে কাস্টম ডিউটি তোমাকে দেখা গেল কত দিতে হচ্ছে, 20 টাকা দিতে হচ্ছে। তার মধ্যে গভর্নমেন্ট বললো তোমাকে ভাই 20 টাকা দিতে হবে না, আমি তোমাকে হয়ে 10 টাকা দিচ্ছি, তাহলে এই 10 টাকাটা কি হয়ে গেল, সাবসিডি হয়ে গেল। তাহলে এই 20 টাকা থেকে ওই 10 টাকাটা বাদ যাবে, দিলে কিন্তু আমাদের কি হবে, টোটাল অ্যাকচুয়ালি যে ট্যাক্সটা কত রয়েছে, সেই ট্যাক্সটা তোমাকে কত টাকা ট্যাক্সটা দিতে হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সটা, সেটা বুঝতে পারা যাবে। ঠিক আছে, এগুলো বুঝতে পারছো তো সবাই? আর এটাকে মনে রাখবে। আর একটা রয়েছে এনডিপি। এনডিপিটা কি রয়েছে, এনডিপিটা কি রয়েছে না, জিডিপি থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ যাচ্ছে, সেটা হলো এনডিপি। যেমন কোনো তোমাদেরকে আমি বললাম নেট ন্যাশনাল প্রোডাক্ট এনএনপি। ঠিক আছে, তো এটা কি হবে, এনডিপিটা কি হবে, জিডিপি মাইনাস হচ্ছে ডেপ্রিসিয়েশন, সেটা কি হবে এনডিপি। ঠিক আছে, এবারে ডেপ্রিসিয়েশন, দেখো ডেপ্রিসিয়েশন সম্বন্ধে একটা ডেপ্রিসিয়েশন সম্বন্ধে একটা ক্ষতি দিয়ে দিয়েছে। দেখো ডেপ্রিসিয়েশনটা দু ধরনের হয়, একটা হচ্ছে কি ডেপ্রিসিয়েশনটা কিরকম হয়, একটা ডেপ্রিসিয়েশনটা কি হয় না পণ্যের উপরে হয়, গুডসের উপরে হয়, এটা রয়েছে। আর একটা হচ্ছে ডেপ্রিসিয়েশনটা কিসের উপর হয়, রুপির উপরে হয়। কিরকম ডেপ্রিসিয়েশনটা হয়, ধরো পণ্যের উপরে কিরকম হয়, ধরো তুমি আজকে একটা কম্পিউটার কিনলে, সেই কম্পিউটারটার দাম হচ্ছে কত, 30,000 টাকা। ঠিক আছে, তো আজ থেকে যদি 5 বছর হিসাব করো, তাহলে আজ থেকে 5 বছর পরে নিশ্চয়ই কম্পিউটারটা 30,000 টাকা ভ্যালু থাকবে না, তারপরে নিশ্চয়ই ভ্যালুটা কমতে শুরু করবে। কেন কমতে শুরু করবে, কারণ আজকে যখন তুমি কম্পিউটারটাকে কিনলে, আজ থেকে তুমি ইউজ করা শুরু করলে, তা আজ থেকে যদি ইউজ করা শুরু করো, তাহলে তো কম্পিউটারের ভ্যালুটা কমতে থাকবে। তাহলে আজ থেকে 5 বছর পরে সেইটা মেবি ভ্যালুটা তখন 20,000-এ দাঁড়িয়ে যাবে। তো এই যে প্রত্যেক বছর ভ্যালুটা কমলো, সেটাকে বলা হয়ে থাকে অবমূল্যায়ন। বা এরকম হতে পারে কোনো দুর্ঘটনাজনিত কারণে কোনো অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টের সময় কোনো ক্ষতিটা হলো, সেটাও হতে পারে। আর একটা কি হয়, যে
তোমার দুটো ডেপ্রিসিয়েশন, আর একটা হচ্ছে রুপি ডেপ্রিসিয়েশন। রুপি ডেপ্রিসিয়েশনটা কিরকম হয়, যখন দুটো রুপি রয়েছে, ধরো আমাদের ইন্ডিয়ান হচ্ছে রুপি রয়েছে আর ফরেনে একটা কারেন্সি রয়েছে ডলার, তো যখন কথা হচ্ছে কি এই ডলারটা প্রচুর বেড়ে যায়, রুপিটা তখন কিন্তু কমতে থাকে, তখন রুপিটার কি হয়, ডেপ্রিসিয়েশন শুরু হয়। আবার যখন এরকম হতে পারে রুপিটা প্রচুর বেড়ে গেল, তখন ডলারের সাপ্লাইটা কমে গেল, তখন কি হচ্ছে, রুপির অ্যাপ্রিসিয়েশন হচ্ছে কিন্তু ডলারের ডেপ্রিসিয়েশন হচ্ছে। তো কাজে কাজে ডেপ্রিসিয়েশনটা দু ধরনের হয়, একটা পণ্যেরও হয় আর একটা হচ্ছে তোমার রুপিরও হয়ে থাকে। এবার দেখতে হবে সেটা কিসের উপর দিয়েছে। ক্লিয়ার হচ্ছে সবার কাছে? ক্লিয়ার হচ্ছে তো? ক্লিয়ার হচ্ছে? প্লিজ একটু বলো আমাকে। আচ্ছা, এবারে দেখো এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে? নেট ন্যাশনাল প্রোডাক্টের এখানে একটা ব্যাপার আছে, দেখো নেট ন্যাশনাল প্রোডাক্টটা, নেট ন্যাশনাল প্রোডাক্টটা কি আছে দেখো, এনডিপি, এনডিপির মধ্যে কি রয়েছে, কি বললাম বলো, এনডিপিটা কি বললাম? এনডিপিটা কি বললাম বলো? এক্ষুনি তো বললাম, বলো এনডিপিটা কি বললাম? এনডিপিটা কি বললাম বলো একটুখানি, আমাকে একটু রিপ্লাই করো। এনডিপিটা কি হবে? এনডিপিটা হচ্ছে কি জিডিপি হবে, জিডিপি, ঠিক আছে? জিডিপি থেকে কি হবে, ডেপ্রিসিয়েশন বাদ হবে, জিডিপি মাইনাস হচ্ছে ডেপ্রিসিয়েশন, সেটা হয়ে গেল কি হচ্ছে এনডিপি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি রয়েছে দেখো, এনআইএফ, তাহলে কি হলো, এন, তাহলে এন, তোমার হচ্ছে এনডিপিটা এটা হলো, তাহলে সেই এনডিপি প্লাস এনআইএফআই, এনআইএফআইটা কি মানে হচ্ছে বিদেশ থেকে নেট ফ্যাক্টর ইনকাম, ঠিক আছে? বিদেশ থেকে নেট ফ্যাক্টর ইনকাম, নেট ফ্যাক্টর ইনকাম মানে কি রয়েছে, ফ্যাক্টর ইনকাম ফ্রম রেস্ট অফ ওয়ার্ল্ড, আর ফ্যাক্টর ইনকাম টু হচ্ছে, ফ্যাক্টর ইনকাম টু হচ্ছে, ফ্যাক্টর ইনকাম টু হচ্ছে রো, রোটা মানে কি রয়েছে, যে রেস্ট অফ ওয়ার্ল্ড। তার মানে তোমার একটা কথা হচ্ছে কি, যে দেখো এনআইএফ এটা কি হচ্ছে, এটা মানে কি রয়েছে, দুটোকে এবার বলবে তুমি, যে ফ্যাক্টর ইনকাম ফ্রম দ্য রেস্ট অফ ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে ফ্যাক্টর ইনকাম টু রেস্ট অফ ওয়ার্ল্ড। মানে একটা আমাদের ওয়ার্ল্ড থেকে যে ইনকামটা হচ্ছে, আর একটা হচ্ছে কি আমাকে ওয়ার্ল্ডের দিকে আমরা যে ইনকামের ব্যবস্থাটা করে দিচ্ছি, সেই দুটো ডিফারেন্সটা হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম। মানে আমার ওয়ার্ল্ডের থেকে যে ইনকামটা হচ্ছে, প্লাস আমি ওয়ার্ল্ডকে যে ইনকামের সুযোগটা আমি করে দিচ্ছি, দুটোর যখন ডিফারেন্সটা মাইনাস করে হচ্ছে এনএফআইএ হচ্ছে, অর্থাৎ এনএফআইএ হচ্ছে কি ন্যাশনাল ফিনান্সিয়াল একটা ইনকাম, ন্যাশনাল ফিনান্সিয়াল ইনকাম এজেন্সি। তো এটা কি হচ্ছে, দুটো জিনিস, একটা দেখো তোমার কি রয়েছে, যে এনএলপি প্লাস হচ্ছে এনএফআইএ, বুঝতে পারা গেছে? হুম, যেমন ধরো, হ্যাঁ, হুম, 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 ফ্যাক্টর ইনকাম ফ্রম দা হচ্ছে রেস্ট অফ দা ওয়ার্ল্ড, সোজা কথা হচ্ছে কি, মানে ধরো একটা কথা হচ্ছে বাইরের মানে যে কোম্পানি রয়েছে, বাইরের কোম্পানি হচ্ছে কিছু প্রোডাকশন করলো, ঠিক আছে? বাইরের কোম্পানিটা হচ্ছে কিছু প্রোডাকশন করলো, এবার আমরা গিয়ে কি করলাম, সেইখান থেকে কিছু ওই যে যেটা প্রোডাকশন হচ্ছে সেটাকে কিনলাম। তার মানে কি হয়ে গেল, ওখানে যে ফ্যাক্টরিতে যে প্রোডাকশনটা হয়েছে, আমরা সেখানে আমি তো সেখানে কি করলাম, আমি সেখানে আরো ইনকামটা করার সুযোগটা করে দিলাম, কারণ আমি জিনিসটা নিলাম বলেই তো ওখানে আরো বেশি ইনকামটা হলো, নাহলে তো ওখানে শুধু ফ্যাক্টরিতে প্রোডাকশন হয়ে রেখে দিত। আজকে যদি আমি গিয়ে জিনিসটা না কিনতাম, তাহলে কি ওখান থেকে প্রোডাকশন থেকে ইনকামটা হতো? না, ইনকাম হতো না। তুমি একটা জিনিস তৈরি করলে তোমার কোনো ফ্যাক্টরিতে, আমি যদি গিয়ে কিনি, তবেই না তোমার ইনকামটা জেনারেট করবে, না হলে তো প্রোডাকশনের জায়গা থেকে তুমি প্রোডাকশনই রেখে দেবে। তাহলে কথা হচ্ছে কি, বাইরে ধরো কোনো একটা জিনিস তৈরি করলো লোকে, সেটা আমি ইন্ডিয়ান লোককে বেচলো, তাহলে কি হলো, বাইরে থেকে একটা ইনকাম হলো। এবার এরকম হতে পারে আমাদের কোনো ফ্যাক্টরিতে কোনো জিনিস রয়েছে, সেই জিনিসটাকে আমরা বাইরে জিনিসে বিক্রি করলাম, তাহলে আমাদের কি হচ্ছে, ওয়ার্ল্ড থেকে কিন্তু ইনকামটা আসছে।
এই যে ফ্যাক্টর ইনকাম ফ্রম দ্য রেস্ট অফ ওয়ার্ল্ড, তার মানে কি হচ্ছে বাইরের কারেন্সি আমাদের এখানে ঢুকে পড়ছে। আর ফ্যাক্টর ইনকাম টু হচ্ছে রেস্ট অফ ওয়ার্ল্ড, মানে কি রয়েছে আমাদের যে কারেন্সিগুলোকে হচ্ছে সেটা বাইরে ঢুকে পড়ছে, মানে এখান থেকে রুপিটা ওইদিকে চলে যাচ্ছে। আর ফ্যাক্টর ইনকাম ফ্রম রেস্ট অফ ওয়ার্ল্ড মানে কি হচ্ছে বাইরে থেকে ডলার বা পাউন্ড বা যা কিছু রয়েছে সেটা আমাদের দেশে আসছে। এই দুটো ডিফারেন্সটাই হচ্ছে এনএফআই এর। ঠিক আছে, এটা কি ক্লিয়ার হয়েছে? হুম, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার কি হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্ট হলো যে একতরফা পেমেন্ট যার সাথে অর্থনীতির পণ্য পরিষেবার কোনো বিনিময়। এটা হচ্ছে কি পণ্য পরিষেবার কোনো, তার মানে কি হচ্ছে ট্রান্সফার পেমেন্ট মানে কি হচ্ছে একতরফা পেমেন্ট। একতরফা পেমেন্ট মানে কি রয়েছে, যেমন ধরো তুমি কাউকে গিফট দিলে, ঠিক আছে। আচ্ছা তুমি একটা কথা বলো তো, যে যখন তুমি তাকে গিফট দিলে তার থেকে কিছু ইনকাম কি আসছে? তুমি তাকে গিফট থেকে আমি কিছু ইনকাম করি, হ্যাঁ। আমাকে কিছু ইনকামটা কখন হবে, যখন তুমি আমাকে কোনো সার্ভিসটা দিলে। ধরো তুমি আমাকে পড়ালে, আমি তোমাকে পেমেন্ট করলাম, তার মানে এখানে তুমি সার্ভিসটা হচ্ছে সার্ভিসটার জন্যই পেমেন্ট করছি। তারপর হচ্ছে তোমার অনুদান, এককালীন টাকা, যেন ট্রান্সফার পেমেন্ট বলছে, একতরফা টাকা অনুদান দিলাম। কোনো একটা অনাথ আশ্রম রয়েছে, কোনো একটা অরফ্যানেজ রয়েছে, সেখানে আমি অনুদানটা দিয়ে দিলাম, কিছু ডোনেশন করলাম, সেখান থেকে কিছু টাকা আসছে কি বার্ধক্য বা পেনশন। অনেক সময় এই কোশ্চেনটা আমি একবার পরীক্ষায় দেখেছিলাম, পরীক্ষায় কিরকম কোশ্চেনটা ছিল, চারটে আমাকে দিয়ে দিয়েছিল। তার মধ্যে আমাকে বলেছিল যে এর মধ্যে কোনটি জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত নয়। তার মধ্যে কিন্তু কি হবে পেনশনটা, কারণ পেনশনে কিন্তু কোনো রকম সার্ভিস নেই। তুমি যাচ্ছ গিয়ে তোমার টাকাটা তুলে আনছো, তুমি এখানে কি সার্ভিস দিচ্ছ? একটা বয়সকালে তুমি একটা টাকা রেখে দিয়েছো, যখন সার্ভিস দিতে দিতে এখন তোমার একটা টাকা 60-এর অ্যামাউন্ট ব্যাংকে রয়েছে, তুমি সেখান থেকে গিয়ে তুলে আনছো। ঠিক আছে। তারপর হচ্ছে বৃত্তি, বেকারত্বের ক্ষতিপূরণ, প্লাস পোস্ট অফিসে একটা যে জিনিস করা হয়, পোস্ট অফিসে কি জিনিসটা করা হয়, এমআইএস করা হয়। তুমি বলো তো এমআইএস থেকে যখন লোকে টাকাটা তোলে সেখানে কি কোনো সার্ভিস থাকে? কোনো রকম সার্ভিস থাকে না। তুমি গেলে সেখান থেকে টাকাটা তুলে না, হ্যাঁ যখন তুমি সার্ভিস করতে করতে, বাট এখন তো তুমি করছো না, এখন গিয়ে জাস্ট টাকাটা তুলে আনছো। এইগুলোকে কি বলা হয় ট্রান্সফার পেমেন্ট। ঠিক আছে, তাহলে ট্রান্সফার পেমেন্টের অর্থটা কিরকম ব্যাপারটা রয়েছে, যে এককালীন টাকা, এককালীন টাকা যার মধ্যে তোমার কিন্তু কোনো সার্ভিস লেস সার্ভিস, মানে যেখানে কোনো সার্ভিসের ব্যাপারটা নেই। তার মধ্যে কি হবে, উপহার হতে পারে, কোনো অনুদান হতে পারে, কোনো পেনশন হতে পারে, কোনো বার্ধক্য ভাতা হতে পারে, কোনো ক্ষতিপূরণ হতে পারে, কোনো বৃত্তি হতে পারে, এইগুলো রয়েছে। হুম, ঠিক আছে। মনে রাখবে এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোন থেকে কোশ্চেন আসে, ট্রান্সফার পেমেন্ট কিন্তু এনআই তে অন্তর্ভুক্ত নয়। কেন এনআই তে অন্তর্ভুক্ত নয়, কারণ এতে কি হচ্ছে কোনো সার্ভিসটা নেই। এদের মধ্যে কি রয়েছে দেখো, কি হচ্ছে এই যে বলো পণ্য পরিষেবার কোনো বিনিময় নেই, তার মধ্যে এর মধ্যে কোনো সার্ভিস নেই। সো ট্রান্সফার পেমেন্ট এইটুকু থেকেই কিন্তু একটা কোশ্চেন আসবে, যে ট্রান্সফার পেমেন্ট ইজ নট ইনক্লুডেড ইন দা ন্যাশনাল ইনকাম। বুঝতে পেরেছো, ন্যাশনাল ইনকামেই হচ্ছে। ওই জন্য কিছুদিন আগে একটা সেই জিনিস করেছিল, দেখবে আমাদের বিজেপি গভর্নমেন্ট একটা জিনিস করেছিল, প্রত্যেকটা জিনিসের উপর ইন্টারেস্ট কমিয়ে দিয়েছিল। তোমরা কি এটা জানো? পোস্ট অফিসের সেভিংস এর উপর একটা ইন্টারেস্ট কমিয়ে দিয়েছিল, তারপর আরো অনেক যে সমস্ত যেগুলো থেকে তোমার ইনকাম গুলো হচ্ছে সেগুলো থেকে ইনকাম মানে করিয়ে দিয়েছিল তোমার, মানে ইন্টারেস্টটা কমিয়ে দিয়েছিল। কারণ কি ওখান থেকে কিন্তু কোনো ন্যাশনাল ইনকাম জেনারেট করছে না। হুম, তাহলে স্থানান্তর অর্থটা কি রয়েছে, ব্যক্তিগত আয়ের অন্তর্ভুক্ত বা করবো, তার মানে কি এটা ট্যাক্সেবল, এটা ট্যাক্সেবল, বাট এটা কি রয়েছে ব্যক্তিগত আয়ের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এটা তুমি ব্যক্তিগত আয়ের অন্তর্ভুক্ত বা এটা কর প্রদান, এখান থেকে তোমাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে, বাট ন্যাশনাল ইনকামের মধ্যে কিন্তু এটা ইনক্লুডেড নয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে দেখো এখানে কি রয়েছে, একটা হচ্ছে কি সাধারণ বাসিন্দা। তো সাধারণ বাসিন্দায় কি হচ্ছে, একজন ব্যক্তিকে কখন সাধারণ বাসিন্দা বলা হবে, তারা যখন ভারতে থাকবে এবং বলো। ট্যাক্স পেমেন্টটা আমি এই যে ধরো একটা পেনশন রয়েছে, ঠিক আছে, পেনশন রয়েছে, পেনশন যখন হচ্ছে তোমাকে পেনশনটা দিচ্ছে, গভর্নমেন্ট কিন্তু ওখান থেকে টিডিএস কেটে তোমাকে পেনশনটা দিচ্ছে। ঠিক আছে, যেমন ধরো তোমার হচ্ছে, তোমাকে আমি একটা কথা বলছি, ধরো তোমার হচ্ছে স্যালারি হচ্ছে 20,000 টাকা, তুমি কেটে কুটে হাতে কত পাচ্ছ, 18,000 টাকা। তো এইবারে কথা হচ্ছে, তুমি বললে যে স্যার আমি 18 টাকা কেন পাবো, 20,000 টাকা তোমার উচিত।
আরে বাবা কেন 18,000 টাকা পাচ্ছ? কারণ তোমাকে টিডিএস কেটে নেওয়া হচ্ছে, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। যেখান থেকে ইনকাম জেনারেট করছে সেখান থেকে যে যার হাত দিয়ে ইনকামটা জেনারেট হবে, যেমন ধরো পেনশনটা যে দিচ্ছে, যে ব্যাংকে হয়তো পেনশনটা দিচ্ছে, সেই ব্যাংকে গভর্নমেন্ট অথরিটি দিয়ে রেখেছে তুমি যখন এই লোকটাকে পেনশন দেবে সেখান থেকে টিডিএস কেটে তুমি পেনশনটা দেবে। ঠিক আছে, তার মানে কি হয়েছে, সেটা কর প্রদানযোগ্য। তুমি দেখতে পাচ্ছ 4,000 টাকা পেনশন পাচ্ছি, কিন্তু 4,000 টাকার মধ্যে কিন্তু টিডিএস কেটে তোমাকে 4,000 টাকা দেওয়া হচ্ছে, কারণ তোমার পকেটে চলে এলো তো তুমি আর না। ট্যাক্সটা তো হচ্ছে কি, হ্যাঁ ট্যাক্সটা হচ্ছে কি ন্যাশনাল ইনকামের মধ্যে সেইগুলোই থাকবে যেগুলো সার্ভিসের মধ্যে থাকবে। ওটা সরকারের খাতে ঢুকে যাচ্ছে, সরকারের খাতে টাকাটা ঢুকে যাচ্ছে, মানে আমার গভর্নমেন্টের ইনকাম হচ্ছে। ইয়েস ইয়েস, রাজকোষীয় নীতি, মানে এটা সরকারের ঘরে ঢুকছে। কিন্তু ন্যাশনাল ইনকামটা কোনো সরকারি ইনকাম, ন্যাশনাল ইনকামটা কি যেখানে হচ্ছে পণ্য পরিষেবা প্লাস সার্ভিস, প্রায় সেটা নিজেদের দেশ থেকে বা পরের দেশ থেকে। সবসময় একটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার, হ্যাঁ সবসময় একটা কনসেপ্ট ক্লিয়ার রাখবে, ইনকাম যখনই থাকবে তুমি কিছু ফ্রিতে কিছু হবে না, তুমি কিছু জিনিস করছো তাই তোমার ইনকামটা হচ্ছে। ইনকামের সাথে প্রোডাকশন কিন্তু খুব রিলেটেড, আনপ্রোডাক্টিভ জিনিস কিন্তু কোনো ইনকামের মধ্যে আসবে না, প্রোডাকশন দাও ইনকামটা হবে। কিন্তু এইগুলো কি রয়েছে, এইগুলো তো তুমি একদম ফাট ফেলছো, ধরো এটা রয়েছে কি হচ্ছে, গভর্নমেন্টের ঘরে টাকাটা ঢুকে যাচ্ছে, গভর্নমেন্টের ঘরে টাকাটা ঢুকে যাচ্ছে, গভর্নমেন্টও কি হচ্ছে সেখানে কোনো সার্ভিস তারাই পাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আমি কি বোঝাতে পারলাম? হুম। আচ্ছা, এবারে কি হচ্ছে, এক ব্যক্তিকে সাধারণ বাসিন্দা কখন বলা হয়, যিনি সেটা ভারতে থাকে, প্লাস হচ্ছে যেটা হচ্ছে কি, আর এটা হচ্ছে অর্থনৈতিক শাস্ত্রের কেন্দ্র হচ্ছে, যার অর্থনৈতিক শাস্ত্র মানে ইনকামটা হচ্ছে কি, ইনকামটাও কিন্তু সেটা হচ্ছে ভারতেই করে, তখন তাকে সাধারণ বাসিন্দা বলা যায়। দেখো এখানে দেখো, 1 বছর বা তার বেশি সময় ধরে বসবাসকারী ব্যক্তিকে সাধারণত ভারতে বসবাসকারী হিসেবে বিবেচনা করা হয়। সাধারণ বাসিন্দা ভারতের নাগরিক হতেও আচ্ছা, এটা হচ্ছে কি, দেখো এটা একটা জিনিস, এখানে একটা ব্যাপার আছে, যে এখানে একটা ব্যাপার আছে, এটা কিছু কিছু কিন্তু ব্যতিক্রমও রয়েছে, যে একজন ব্যক্তিকে সাধারণ বাসিন্দা তখন বলা হয় ভারতে থাকে, আবার অর্থনৈতিক শাস্ত্রের কেন্দ্র ভারত, কিন্তু এইখানটা কি হয়, এখানে একটা ব্যাপার আছে দেখো, 1 বছর তার বেশি সময় ধরে বসবাসকারী ব্যক্তিকে সাধারণত ভারতে বসবাসকারী হিসেবে বিবেচনা করা হয়, একজন সাধারণ বাসিন্দা। আচ্ছা, তার মানে এখানে একটা কি ব্যাপার আছে দেখো, যে 1 বছর বা তার বেশি সময় ধরে সে ভারতে বসবাস করছে, তার মানে সে সাধারণ বাসিন্দা। এবারে নাগরিকটা কিন্তু সে ভারতে নাও হতে পারে, আমি 1 বছর থাকলাম মানেই কিন্তু আমি কিন্তু ইন্ডিয়ান সিটিজেন নয়, এরা মতো হতে পারে আমি বিদেশ থেকে এসেছি। ধর আমি বিদেশ থেকে এসেছি, আমি একটা নন রেসিডেন্ট ইন্ডিয়ান, আমি বিদেশ থেকে এসেছি, নয় চাকরির সূত্রে আমি বিদেশে গেছিলাম, এতদিন ধরে 60 বছর ধরে চাকরি করেছি, আমি জার্মানি গিয়ে চাকরি করেছি। এখন আমার মনে হচ্ছে একটা বছর আমার অফিসের কোনো লিভই হোক বা কোনো কারণে হোক আমার এটাকে হলো আমি এখানে রয়েছি, তারপরে এখন আমার চাকরি থেকে রিটায়ারমেন্ট হয়ে গেছে, তারপর আমি যারা কি হচ্ছে ইন্ডিয়াতে আসছি, তাহলে তিনিও কিন্তু একটা সাধারণ বাসিন্দা। তার মানে সাধারণ বাসিন্দা বলতে আমরা যেন কখনো নন রেসিডেন্ট ইন্ডিয়ানকেও কিন্তু একটা সাধারণ বাসিন্দা বলে গণ্য করা হয়, যদি সে 1 বছর বা তার বেশি সময় ধরে ভারতে বসবাস করছে। ঠিক আছে, এখানে কিন্তু সাধারণ বাসিন্দা বলে এইরকম অনেক অনেক সময় আমরা যেটা বুঝি, না বুঝি যেন নন রেসিডেন্ট ইন্ডিয়ানটাও সাধারণ বাসিন্দা নয়, নন রেসিডেন্ট ইন্ডিয়ান অবশ্যই সাধারণ বাসিন্দা হতে পারে, যদি 1 বছর তার বেশি সময় ধরে তারা ভারতে বসবাস করে, তাহলে অবশ্যই কিন্তু সে আমাদের সাধারণ বাসিন্দাই হবে, একটা নর্মাল সিটি ডুয়েলারই হবে। ঠিক আছে, সে মেবি ভারতের নাগরিক হতেও পারে নাও হতে পারে। প্লাস কি, এদিকে দেখো আর একটা 2 নম্বর পয়েন্টটা কি আছে, একজন ব্যক্তির ভারতের অর্থনীতি আগ্রহ তখনই থাকে যখন তার সম্পদ ও আয়ের তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় ভারতে তার অর্থনৈতিক, আচ্ছা, যখন তার সম্পদ বা আয়ের তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় ভারতে তার অর্থনৈতিক কর্মকাণ্ড, উৎপাদন খরচ বা বিনিয়োগ করে। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, তার মানে কি হচ্ছে যে সে হচ্ছে, তখন তার মানে কি তার ইনকামটা পর্যাপ্ত রয়েছে। তুমি কখন সেটাকে খরচ বা বিনিয়োগ করতে পারবে, কখন সেটাকে খরচ বা বিনিয়োগ করতে পারবে, যখন তোমার ইনকামটা প্রচুর হবে, তখনই তুমি সেটাকে উৎপাদন করতে পারবে। কারণ দেখো তোমার যদি ইনকামটা আজকে বেশি হয়, তুমি আজকে 40 টাকার জায়গায় তুমি একটা ব্যবসা করলে, তুমি সেই 40 টাকার জায়গায়, হ্যাঁ 40 টাকার জায়গায় তুমি সেটাকে কি করলে 50 টাকা নিলে, এবার তুমি ভাবলে যে আমার 50 টাকা রয়েছে, তার মধ্যে আমি একটা কাজ করি না, তার মধ্যে 20 টাকা আমি আমার প্রোডাকশনের জন্য লাগাই,
টাকা প্রোডাকশনের জন্য লাগাই, ওই প্রোডাকশনের ওই টাকাটা লাগিয়ে আমাদের আরো বেশি রোলিং হয়ে আরো তো টাকাটা আসবে। তার মানে কি হচ্ছে, সেখানে বিনিয়োগ করছে, বিনিয়োগ করার পরেই কিন্তু আবার তোমার কিন্তু উৎপাদন শুরু হয়ে যাবে। তার মানে কিন্তু ইনকামটা শুধু করলেই হবে না, সে যদি পর্যাপ্ত মানে তার ইনকামটা এরকম থাকে যে সেখানে সে মানে যার তার যত না ইনকাম আছে তার থেকে সে বেশি পরিমাণ উৎপাদন খরচ বা বিনিয়োগ করে, তাহলে কিন্তু সেটা যদি ভারতে করে থাকে তাহলে কিন্তু তাকে সাধারণ বাসিন্দা বলা হবে। তাহলে দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে। এক নম্বর কথা হচ্ছে 1 বছর বা তার বেশি সময় ধরে তাকে ভারতে বসবাস করতে হবে। আর একটা কথা হচ্ছে কি, যে ভারতের হচ্ছে অর্থনীতি শাস্ত্রের কেন্দ্র, অর্থনীতি শাস্ত্রের কেন্দ্র ভারত মানে কি রয়েছে, তার ইনকামটা এরকম হবে যে সে ভারতেই সেখানে ইনকাম করে, সেখানে কি হচ্ছে তার অর্থটা খরচ বা বিনিয়োগ করতে পারবে। যেমন ধরো এখানে সাধারণ বাসিন্দাদের মধ্যে কি আছে দেখো, বিদেশে ভারতীয় দূতাবাসে কর্মরত ব্যক্তি যেমন রাষ্ট্রদূত, বিদেশে রয়েছে ভারতীয় দূতাবাসে কর্মরত ব্যক্তি, সে রাষ্ট্রদূত, সে তো ভারতে 1 বছরে রয়েছে। আর 1 বছরের বেশি সময় ধরে ভারতের বসবাস করে বিদেশি নাগরিক, যে সকল যেমন চিকিৎসা বা অধ্যয়ন উদ্দেশ্যে ভারতে আসেন, তারা 1 বছরের বেশি সময় ধরে ভারত অবস্থান করলেও। আচ্ছা, এবারে কথা হচ্ছে কি, এখানটা আছে দেখো কি বলেছে, এখানে একটা পয়েন্ট ইম্পর্টেন্ট আছে। 1 বছরের বেশি সময় ধরে ভারতে বসবাস করে বিদেশি নাগরিক, তবে যে সকল বিদেশি একটা বিদেশি নাগরিক এটা আছে, কিন্তু এখানে একটা ব্যতিক্রম কি দিয়েছে দেখো, যে সকল বিদেশি চিকিৎসা বা অধ্যয়নের উদ্দেশ্যে ভারতে আসেন তারা 1 বছরের বেশি সময় ধরে অবস্থান করলো, ধরো এরা বিদেশি, এরা হচ্ছে বিদেশি, হ্যাঁ, বিদেশি নাগরিকও আমরা বলতে পারবো, কিন্তু এরা তো নাগরিকটাই বিদেশি, কিন্তু কোন রকম ভাবে চিকিৎসা বা অধ্যয়নের উদ্দেশ্যে ভারতে আসে, তারা কিন্তু 1 বছরের বেশি অবস্থান করলেও কিন্তু তাকে সাধারণ বাসিন্দা বলা হবে না। এখানে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা পয়েন্ট আছে। দেখো, এরা কিন্তু ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক, হ্যাঁ, মানে কোন একটা বিদেশি নাগরিককে বলা যাবে, কিন্তু বিদেশি নাগরিকটা এরকম রয়েছে যে সে হয়তো ইন্ডিয়ানই কোনো মানে ফরেন কোনো সিটিজেন, সে হয়তো এসছে ভারতে কোনো একটা চিকিৎসা বা হতে পারে, ধরো চিকিৎসাটা এখানে একটা কোনো পড়াশোনার জন্য এসছে, 1 বছর মানে পড়াশোনা হয়ে গেলে আবার বিদেশে চলে যাবে, তারা কিন্তু হতে পারে তারা 1 বছর 2 বছর এখানে থাকলো, তারপরে তারা বিদেশে গেল, তখন কিন্তু সেটাকে আমরা সাধারণ বাসিন্দা বলতে পারবো না। কারণ তারা তো এখানে এসে পার্মানেন্টলি থাকছে না, যে তুমি ওখান থেকে এলে এখানে এসে পার্মানেন্টলি থাকলে তাহলে তোমাকে সাধারণ বাসিন্দা বলা হতো। তুমি ওখান থেকে এসছো, তোমার একটা কোনো রিসার্চের জন্য এসছো, কোনো একটা পড়াশোনার জন্য এসছো, পড়াশোনা শেষ হয়ে গেলে আবার তুমি তোমার বিদেশে চলে যাবে, তাহলে তুমি ভাই ওখানে যখন বিদেশেই থাকবে তাহলে তোমাকে আমরা কি করে সাধারণ বাসিন্দা বলবো? তুমি তো ওখান থেকে বিদেশে, তুমি আজকে এখানে পড়াশোনার জন্য এলে, তাহলে এখান থেকে যা কিছু করে তুমি আবার বিদেশে চলে গেলে সেখান থেকে তো তুমি ইনকামটা করবে, তাহলে ভারতটা তোমার কোথায় অর্থনীতি স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে? বুঝতে পারলাম কি জিনিসটা? হুম 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 হুম, হুম, হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখানে দেখো সাধারণ বাসিন্দাদের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত না, বিদেশে ভারতীয় বসবাসকারী বিদেশিরা, ভারতীয় দূতাবাস, যে ভারতীয় বিদেশে কোনটা অন্তর্ভুক্ত, বিদেশে ভারতীয় দূতাবাসে কর্মরত বিদেশিরা, ওরা ভারতীয় দূতাবাসে কাজ করে, ভারতীয় দূতাবাসে কাজ করে কিন্তু ওরা হচ্ছে বিদেশি, কিন্তু ওরা ইন্ডিয়ান এতে কাজ করে, এতে কাজ করে। ভারতে অবস্থিত ডব্লিউএইচও, আইএমএফ ইত্যাদি অফিসে কর্মরত বিদেশিরা, হ্যাঁ, ডব্লিউএইচও ওরাও কি আছে, ডব্লিউএইচও বা আইএমএফ এ গিয়ে কি আছে, তারা হয়তো ইন্ডিয়াতে এসছে কোনো একটা সমস্যার জন্য, আইএমএফ এ কোনো প্রবলেম হচ্ছে, ওদেরকে একটা ওদের যে মেম্বার কান্ট্রিটা সেটা পাঠালো, তোমরা একবার ইন্ডিয়াটা ভিজিট করে আসো, ইন্ডিয়াটা একবার সার্ভে করে এসো তো, বা ইন্ডিয়াটা তারা সার্ভে করে আবার তারা সেখানে চলে যাবে, তাহলে তাদের কিসের জন্য সাধারণ বাসিন্দা বলা হবে? এই হয়ে গেল ব্যাপার। আচ্ছা, এইটা হচ্ছে লাস্ট একটা পড়ি শেষ করে দিই। মূলধন আউটপুটের অনুপাতটা কিরকম হবে দেখো, মূলধন আউটপুট, হুম 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 হুম। ভারতে না, ভারতে এরা কি হচ্ছে অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা, এইটাকে দেখো অন্যান্য দেশের অ্যাম্বাসাডাররা, অন্যান্য দেশের অ্যাম্বাসাডাররা মানে কি রয়েছে, যে তাদেরকে বিদেশ থেকে কোনো না কোনো উদ্দেশ্যে ভারতে পাঠিয়েছে। রাষ্ট্রদূতরা বলছে, অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা, কোনো সাধারণ মানুষকে বলছে না কিন্তু। অ্যাম্বাসাডার যেমন আমাদের, আচ্ছা, হুম হুম, হ্যাঁ
না, ওটা কি হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে তারা এখানে হয়তো এসছে, ভারতে চাকরি করছে, ভারতে চাকরিটা কিরকম করে করছে, তাদেরকে বিদেশ থেকে যে কাজটাকে অ্যাসাইন করা হয়েছে সেই কাজটা কিন্তু ভারতে এসে করছে। ঠিক আছে, যে কাজটা হয়তো ধরো বিদেশ থেকে ধরো তোমাকে বললো যে তুমি গিয়ে এই কাজটা করে এসো ভারতে, তাহলে এবার কথা হচ্ছে কি তুমি গিয়ে সেই সেই কাজটাই করবে। তোমাকে যে কাজটা বিদেশ থেকে অ্যাসাইন করা হয়েছে তার মানে কি প্রোডাকশনটা তো তোমার বিদেশের দিকেই চলে যাচ্ছে। তোমাকে বললো যে এখানে তুমি যদি ভারতে একটা কথা হচ্ছে কি এখানে চাকরি করতে, এখানে তুমি ইনভেস্ট করতে, তাহলে একটা কথা ছিল। তোমার একটা কথা যেমন ধরো একটা আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যে একটা কথা হচ্ছে ওয়ালমার্ট। ওয়ালমার্টটা কি হচ্ছে, ওয়ালমার্ট হচ্ছে বাইরে থেকে এসে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করতে শুরু করলো। তাহলে এখন কথা হচ্ছে কি ওয়ালমার্টটা যখন ব্যবসা বাণিজ্য করতে শুরু করলো, ওয়ালমার্টটাও তো একটা ভারতীয় বিদেশি কোম্পানি। তাহলে একটা কথা হচ্ছে ইন্ডিয়ান থেকে তাকে একটা কোনো কাজে এসছে, যে তার একটা একটা এটা রয়েছে, কিন্তু সেটা তো পয়সাটা যখন ঢুকবে তখন তো সেটা ওয়ালমার্টে ঢুকবে। হ্যাঁ, এবারে কথা হচ্ছে কি ওয়ালমার্টটা যদি পার্মানেন্টলি ইন্ডিয়া এটাকে এস্টাবলিশ করে, তখন সেটা কিন্তু অবশ্যই তাকে সাধারণ বাসিন্দা বলা যাবে। বুঝতে পারলাম। ঠিক আছে, আজকে এই অবধি থাকুক। হ্যাঁ, এই অবধি থাকুক। কালকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। কালকে দেখি একটু জিওগ্রাফিটা করানোর ইচ্ছা আছে, তো জিওগ্রাফিটা আজকেই ড্যামসটা করানোর ইচ্ছা ছিল, কিন্তু ড্যামসটা কোনো কারণে হয়নি।